রাজনৈতিক নেতা অধ্যাপক গোলাম আজম তার ছেলে যখন বক্তৃতা পরবর্তী সময়ে উনি ফেসবুকে কিছু কথা বলেছেন, সেটা কিন্তু সবাই, হ্যাঁ ব্রিগেডিয়ার আজমি, সেটা কিন্তু মানুষ খুব অনুধাবন করেছে। বিএনপিকে অকৃতজ্ঞ বলেছে। অবশ্যই অকৃতজ্ঞ, কারণ আপনার সাথে আমার যদি একটি সম্পর্ক থাকে, আপনাকে আমি কখনো সহযোগিতা সাহায্য করে থাকি বা আপনি আমাকে দিয়ে থাকেন, আপনার দলের নেতা, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ গতকাল বলেছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করে দিয়েছেন এবং গত পরশুদিন এই সমাবেশে, চট্টগ্রামের সমাবেশে বলেছেন। এবং গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি নব্য মুক্তিযোদ্ধা। এরশাদ সাহেব নব্য মুক্তিযোদ্ধা। এই বিষয়টি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, জনাব কাজী ফিরোজ রশিদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নব্য মুক্তিযোদ্ধা হয়েছেন এবং তিনি বলেছেন যে জিয়াউর রহমান এরশাদকে প্রথমে উপসেনাপ্রধান এবং পরে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন। আপনার দলের নেতা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করেছে এই অভিযোগ করে কি কোনো কৃতজ্ঞতাবোধ রাখলেন? না, আমার নেতা কোনো অসত্য বলেছে কিনা সেইখানে আমার প্রশ্ন। আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ উনি যদি বলে থাকে যে জিয়াউর রহমান রাজাকারদের গাড়িতে পতাকা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুল লুণ্ঠিত করেছে, এইটা যদি অসত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নেতার পক্ষে আমি কোনো কথা বলবো না। আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটার পক্ষে আর তো কিছু বলার থাকে না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অনুরোধ করব যে আপনি এইটা আগে দেখেন যে আপনার নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি একজন স্বাধীনতা বীর সেনানী। তিনি শাহ আজিজ, আব্দুল আলিম, এই ধরনের বড় বড় রাজাকার, বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ রাজাকারদের বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই কারণে হয়তো আমার স্যার এই কথাটা বলেছেন। বক্তৃতার সময় অনেক কথা বলতে হয়, এটা ঠিক যে মুক্তিযুদ্ধের চেতনা ভুল লুণ্ঠিত করেছিল তাদের গাড়িতে পতাকা দিয়ে। কিন্তু যেই অর্থে মুক্তিযুদ্ধের চেতনা জিয়াউর রহমান ভুলুণ্ঠিত করেছেন বলে তিনি অভিযোগ করেছেন, সেই একই দোষে তিনি কি দুষ্ট নন? না, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে পতাকা দিয়েছি, এই ধরনের অনেক আছে আমাদের দলে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আসলে কি বোঝায়? শুধুমাত্র রাজাকারদের দেয়া তো না। তিনি তো মানে একনায়কতন্ত্র, সামরিক শাসন জারি করেছেন। আমি যোগ করছি, তুলনামূলকভাবে কিন্তু এরশাদ আমলে কম ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন, সৈয়দ কাউসার ছিলেন, তারপরে আর দুই একজন ছিলেন এবং জব্বার পরবর্তী যোগ হয়ে এমপি হলেন। এত বড় নাম করা কোনো ইচ্ছা না। ধর্মনিরপেক্ষতা তিনি আরো জিয়াউর রহমানের চেয়ে আরেক ধাপে এগিয়ে গেলেন। দুইটা দুই রকম কিন্তু। না, মুক্তিযুদ্ধের চেতনা যদি বলেন তাহলে আপনার এই বিষয়গুলো আনতে হবে। দুইটা দুই রকম কিন্তু। মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতা কিংবা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা একটা পার্ট। গণতন্ত্র, ডেমোক্রেসির পার্টটা তো ডিফারেন্ট। ডেমোক্রেসির আসলে ডেমোক্রেসি কি এখনো বহাল, বা ডেমোক্রেসিকে আমরা যেই অর্থে ডেমোক্রেসি বুঝাই, আমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা কি সেটি ছিল বা কতটা এখনো আমরা দেখতে পাই? আপনি যে বললেন একটু আগে যে বিএনপি দক্ষ রাজনীতিবিদ, বিএনপি আওয়ামী লীগের বিষয় নয়, কিন্তু রাজনীতি এখন কর্মচারীদের যেরকম দাপটে অবস্থান এবং যেভাবে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন, অতীত বর্তমানে সেটা আমরা কখনো দেখিনি। আমাদের দুটি দলের মধ্যে সেটি দেখি। আর জাতীয় পার্টিকে তো তুলনা করার দরকার নেই, কারণ জাতীয় পার্টি সকালে এক সিদ্ধান্ত গ্রহণ করে, সন্ধ্যার সময় বদলে যায়, সন্ধ্যার সময় এক সিদ্ধান্ত গ্রহণ করে, মাঝরাতে আরেক রকম দৃশ্য আমরা দেখতে পাই। এবং প্রেস রিলিজের মধ্যে দিয়ে কত সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি, কাজী ফিরোজ রশিদ সাহেব প্রেসিডিয়াম মেম্বার হলে বলতে পারবেন বলে আমি মনে করি না। এবং প্রেসিডিয়ামে কতজন আছে, ভাইস চেয়ারম্যান কতজন আছেন, যুগ্ম মহাসচিব কতজন, কিংবা কেন্দ্রীয় কমিটি কত সদস্যের, এটা তিনি বলতে পারবেন না। বলতে পারলেও কে কখন আছে, কে কখন নাই, কাকে কখন বাদ দিয়েছে, এরও ঠিক ঠিকানা নাই। আদৌ পারবেন না, কারণ এর পরিমাণ এত বেশি যোগ বিয়োগ হয়, এই কারণে বলা মুশকিল এবং বলতে পারবেন না। এই যে রাজনৈতিক অবস্থানটা, আর একটু আগে আপনি যে আরেকটা কথা আমি যোগ করছি আপনার সঙ্গে, জামাত একটি রেজিমেন্টাল পার্টি এবং অস্ত্র, অর্থ, এই বৃত্তে জামাত শক্তিশালী। জামাতকে যদি আপনি এই কয়েকটি জায়গাতে অস্ত্র, অর্থ, বৃত্ত,
এই জায়গাগুলিতে যদি আপনি আঘাত না করতে পারেন তাহলে জামাত তার যে একটা অবস্থান, বিএনপি তাকে সহজে ছাড়বে না, তারাও বিএনপিকে ছাড়বে না। কিংবা জাতীয় রাজনীতির অন্যান্য ক্ষেত্রেও আপনি জামাতের রাজনীতি আমরা যত কথাই বলি এই জায়গাগুলি থেকে তারা সরবে না, মানে তাদের অবস্থান দুর্বল হবে না আর কি। আমরা একটু যেতে চাই বাবর রোড মোহাম্মদপুরে, সেখানে থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনার উপর গ্রেফতারি পরোয়ানা আছে, গতকাল আপনার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা আসলে কথা বলছিলাম খোকন রাজাকারের ফাঁসি, বিএনপির রাজনীতি এবং এরশাদ সাহেবের বক্তব্য, এই সাম্প্রতিক বিষয় নিয়েই, গতকালকের ঘটনা নিয়ে আপনার কাছে জানতে চাই। আপনার বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা জারি আছে, আপনি গতকাল বলেছেন যে আপনি গ্রেফতারের অপেক্ষায় আছেন, তারপরে কোনো কি আলামত কিছু পেয়েছেন? ধন্যবাদ সুলতানা আপনাকে, আপনার অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আসলে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে আমি অপেক্ষায় আছি। আলামত তো আমার পক্ষে দেখা সম্ভব না, আলামত আপনারা দেখবেন এবং আমি সত্যিকার অর্থেই আমি চাই প্রকৃত রাজাকারকে রাজাকার বলার কারণে আমাকে যদি জেলে যেতে হয়, ওর চেয়ে আনন্দের কোনো ব্যাপার আমার জন্যে আর দ্বিতীয়টা হবে না। জি, এখন আপনি যে মহিউদ্দিন খান আলমগীরকে রাজাকার বলেছেন, আপনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? আশ্চর্য ব্যাপার, আপনি একজন এত শিক্ষিত মানুষ, রাজাকারের তালিকা নাই, রাজাকারের নাম ঠিকানা ঠিক মতো নাই। মহিউদ্দিন আলমগীর সিএসপি অফিসার হিসাবে পাকিস্তানের চাকরি নিয়েছেন। অনেক সিএসপি অফিসাররা মুক্তিযুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, তারা আমাদের মাথার মুকুট। মহিউদ্দিন খান আলমগীর তিনি পাকিস্তানে সিভিল সার্ভিসে যোগদান করে বাংলাদেশ যে আমরা তৈরি করেছি, সেই বাংলাদেশে সরকারি কর্মচারী হিসেবেও যুক্ত হয়েছেন। তিনি তখন ময়মনসিংহের ডিসি ছিলেন, গ্যাজেটে তার নাম আছে। বঙ্গবীর এরকম ডিসি, এরকম সরকারি কর্মকর্তা তো অসংখ্য ছিলেন, তাইলে সবাই কি রাজাকার? না না না, সবাই রাজাকার না, রাজাকারের বাপ তারা রাজাকার বানিয়েছেন। এটা কি হবে? আমি তো যারা পূর্ব পাকিস্তানে চাকরি করেছে আমি তাদের কথা বলছি না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা কাজ করেছে, ডিসি রাজাকার হবে না, রাজাকারের বাপ হবে না, এসপি রাজাকার হবে না, ওসি রাজাকার হবে না। যে পুলিশটা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে সে রাজাকার হবে, আর যে পুলিশটা থানায় চাকরি করেছে পাকিস্তানের পক্ষে সে রাজাকার হবে না বা রাজাকারের বড় হবে না। এটা কি ধরনের কথা? আমরা শুধু রাজাকার নিয়ে পড়ে আছি, কিন্তু রাজাকারের চাইতে অনেক ক্ষমতাবান যারা, তাদেরকে আমরা কেন যেন অস্বীকার করার চেষ্টা করছি বা অস্বীকার করছি। এটা খুব ভালো, আমাদের জন্য খুব ভালো লক্ষণ নয়। জনাব নঈম নিজাম বোধহয় আপনাকে একটা প্রশ্ন করবেন। আমার আসলে প্রশ্ন মানে জাস্ট অংশ নিচ্ছি। আপনার কাছে কি মনে হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমরা জানি মুক্তিযুদ্ধে আপনার বিশাল একটা অবদান, আমরা জানি এরপর 1975 সালের 15 আগস্টের পর আপনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আপনার সে বিশাল অবদান। এক্ষেত্রেও আপনাকে যখন আমরা দেখলাম অনেকে পালিয়ে গিয়েছিল, তখন আপনাকে আমরা বীরের ভূমিকা দেখেছিলাম। আমার প্রশ্নটা হলো, আপনি অনেকদিন আগে এই বক্তব্যটা রেখেছিলেন এবং এই মুহূর্তে হঠাৎ করে এতদিন পর কেন ওয়ারেন্টটা ইস্যু হলো? আপনার কাছে কি মনে হয়, এটার কারণটা কি, এটার ব্যাখ্যাটা কি মনে হয় আপনার কাছে? আসলে আমি কারো প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে আমি কোনো কথা বলিনি।
আমি কথাগুলো বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস, প্রকৃত সত্যকে জানুক। যে ধারায় মামলাটা করা হয়েছে, একজন মুক্তিযোদ্ধাবাদী হয়ে তার অপমান হয়েছে বলে, মহিউদ্দিন খান আলমগীরের অপমান হয়েছে বলে মানহানির মামলা করেছে। 500 ধারায় মানহানির মামলায় করার এখতিয়ার হলো যার মান থাকে, তার যদি হানি হয় সেই হানি দূর করার জন্য করতে পারে। কিন্তু যার নামে 11-12 বছরের একজন মুক্তিযোদ্ধার নাম দিয়ে, কি মর্তুজা না মজুমদার, তিনি অভিযোগ